প্রতি শুক্রবার রাত ঠিক 9টায় গল্পে ও রোমাঞ্চে ভরে উঠবে আমাদের এই চ্যানেল রোমাঞ্চ আর রহস্য। সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে গল্প শুনতে চলে আসুন। আমি রিয়ার রোজকার মতোই শুরু করছি আজকের অতৃপ্ত আড্ডা। আপনাদের সকলকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। স্টেশন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলো জয়। চারপাশে ফলন্ত ফসলের জমির মাঝ বরাবর রাস্তা চলে গেছে গ্রামের দিকে। অবশেষে সেই মেঠো পথ শেষে একটি পোড়ো দোতলা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো জয়। দরজায় কয়েকবার টোকা দিল, তারপর দরজা খুলে বেরিয়ে এলো মধ্যবয়সী একজন ভদ্রলোক। মাথায় চুলের চিহ্ন নেই, কাঁধে গামছা। তিনি এসে বললেন, কে তুমি এই সময়? জয় বলল, আমি জয়, কলকাতা থেকে এসেছি। লোকটি বলল, ও তুমি কি অজয় দাদাবাবুর ছেলে জয় দাদাবাবু? জয় বলল, হ্যাঁ, বাবার একটু কাজ থাকায় আসতে পারিনি। আমার কলেজ ছুটি হলো তাই আমি আসলাম ঠাকুমার সঙ্গে দেখা করতে। লোকটি বলল, তোমার ঠাকুমা তো রোজই তোমার কথা বলে, তিনি খুব খুশি হবে তোমাকে দেখে। বয়স হয়েছে তো, তাই ওনার একাকিত্ব ওনাকে দিন রাত তোমার কথা মনে করায়। এসো এসো। জয়কে নিয়ে লোকটি ভেতরে ঢুকল। জয় ঠাকুমার ঘরে গিয়ে দেখল ঠাকুমা বিছানায় বসে আছে। জয় ঠাকুমাকে দেখে বলল, ঠাকুমা কেমন আছো বলো? বলে পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর শহর থেকে আনা কিছু শাড়ি ও ফল আর মিষ্টির প্যাকেট রাখল তার পাশে। ঠাকুমা বলল, দাদু ভাই, আমি ভালো কি করে থাকি বলো? তোমরা আমার কাছে নেই। বাবা কেমন আছে বলো, এলো না কেন? জয় বলল, ঠাকুমা বাবা ভালো আছে, আপিসের কাজে একটু ব্যস্ত তাই আসতে পারেনি। তারপর গত 2 মাসে তোমার টাকা ফেরত যাওয়ায় চিন্তায় ছিল সে। ঠাকুমা বললেন, আর এ জীবনের শেষ গোড়ায় এসে টাকা পয়সা নিয়ে কি আর হবে। যাকগে, তুমি দাদু ভাই এবার আর 2-1 দিন থেকে চলে যাবে না তো? জয় বলল, না ঠাকুমা, তুমি যতদিন না আমায় যেতে অনুমতি দেবে ততদিন থেকে যাব। ঠিক আছে দাদু ভাই, এখন হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সৌম্য যা তো, দাদুভাইকে পাশের ঘরে নিয়ে যা। সৌম্য হলো সেই টেকো লোকটি, বলে উঠলেন, চলুন দাদাবাবু। তারপর পাশের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধেবেলায় চা বিস্কিট আর আলুর চপ দিয়ে মুড়ি খেয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল জয়। কখন যে ঘুমিয়ে পড়েছিল, রাত 9:30টার সময় হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলো। কত রাত হয়ে গেল বলতেই সৌম্য ঘরে ঢুকলো। বলল, দাদাবাবু ঘুম ভেঙেছে? আমি খাবার নিয়ে আসছি। জয় বলল, শুয়ে একটু বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। শোনো সৌম্য কাকা, আমি ঠাকুমার সঙ্গে খাবো। সৌম্য বলে উঠল, তোমার ঠাকুমা কি আর এখন জেগে আছে বাবা? দেখো কতটা রাত হয়েছে। ওনার বয়স হয়েছে তো, তাই সন্ধেবেলায় খাবার খেয়ে ঘুমিয়ে গেছেন। জয় বলল, ও আচ্ছা, অগত্যা আর কি করবে, যাও তবে নিয়ে এসো। সৌম্য কিছুক্ষণ পরে খাবার প্লেট হাতে ঘরে ঢুকলো। বলল, এই নেন দাদাবাবু, খাবারের প্লেটে রয়েছে ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি, খেজুর গুড়ের পায়েস আর নলেন গুড়ের মিষ্টি। খাবারের থালা হাতে নিয়ে জয় বলে উঠল, এই গ্রামটি কালকে আমাকে ঘুরে দেখাবে তো সৌম্যদা? সৌম্যদা বলল, ঠিক আছে, সে না হয় দেখাবো, তবে শোনো,
রাতে যদি মাঝরাতে কোনো কারণে ঘুম ভেঙে যায়, বাইরে বেরিয়ে যেও না, অনেক বড় বিপদ হতে পারে। কেন কেন? এই গ্রামে নিশি আসে। নিশি জানো? না, সেটা কি গো? নিশি হলো এক প্রেতাত্মা। রাতে ঘুমের মধ্যে পরিচিত মানুষের কণ্ঠস্বর করে তোমার নাম ধরে ডাকবে। সে ডাকে যে একবার সাড়া দেবে সেই মরবে। তোমার ঠাকুরদার মৃত্যুর কারণও তো তিনি। তুমি জানো না? তোমার ঠাকুমা কিছু বলেননি কখনো? জয় বলল, কোথায়? না তো। কি হয়েছিল দাদু? আপনি জানেন কি করে? সৌম্য বলল, কোনো এক রাতে তিনি ওই ডাক শুনে বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়েছিলেন। সারা রাত বাড়ি ফেরেননি। সকালে তার মৃতদেহ রেল লাইনে দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গিয়েছিল। জয় খাবারের থালাটা পাশে রেখে দিল। বলল, তাই নাকি? একটা ঢোক গিলে সে একটু জল খেল। সৌম্য বলল, তবে শোনো, এই গ্রামে একটা রহস্য আছে। সামনের পুকুর পাড়ে দুটো মানুষের কঙ্কাল আছে। মানে? আচ্ছা শুনি, ওই কঙ্কালগুলো কাদের আর কেনই বা ওখানে পোতা হয়েছে? সৌম্য বলল, আজ থাক, কাল না হয় বলি। জয় কিছুতেই না শুনে ছাড়বে না। সে বলল, এখনই বলো, আমার ঘুম হবে না তবে। সৌম্য বলল, তবে শোনো। তখন জমিদার রুদ্রপ্রতাপের রাজত্বকাল। জমিদার খুব সাহসী, পরাক্রমী ও দানবীর ছিলেন। গ্রামের মানুষ খুব খুশি ও সুখী ছিল। তারই একমাত্র ছেলে দেবপ্রতাপ অভদ্র ও নীচ মানসিকতা সম্পন্ন ছিলেন। গ্রামে এক ব্রাহ্মণ পরিবার বাস করত। ব্রাহ্মণ, ব্রাহ্মণী আর তাদের একমাত্র কন্যা দেবদত্তা। যেমন মিষ্টি তেমনি রূপবতী। একদিন জমিদারের বাড়িতে গানের আসর বসেছিল সন্ধেবেলায়। দেবদত্তা সেখানে তার বান্ধবীদের সঙ্গে যাবার জন্য জেদ করল। বাবা মায়ের নিষেধ অগ্রাহ্য করে সে সেখানে গেল। জমিদার পুত্র দেবপ্রতাপের কুনজর পড়ল তার ওপর। বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই দেবদত্তাকে ধরে ফেলল দেবপ্রতাপ ও তার লেঠেলরা। চিৎকার করে দেবদত্তা ডাকতে লাগল। আশেপাশের বাড়ির সকলেই বাইরে বেরিয়ে এলো। দেবদত্তার বাবা মাও বেরিয়ে এলো। দেখল সকলে, কিন্তু কেউ আর এগোতে সাহস করল না। দেবপ্রতাপ ব্রাহ্মণকে বলল, আমি ওকে বিয়ে করতে চাই না, দাসী বানাতে চাই। ব্রাহ্মণ এগিয়ে গিয়ে দেবপ্রতাপের গালে সশব্দে এক থাপ্পড় মারল। দেবপ্রতাপের রাগ আকাশ ছুঁল। ব্রাহ্মণ বলল, আমি জীবিত থাকতে আমার মেয়েকে নিয়ে যেতে দেব না। দেবপ্রতাপ বলল, তবে মরে যা। বলেই সে ধারালো ছুরি ঢুকিয়ে দিল ব্রাহ্মণের পেটে। ব্রাহ্মণী ছুটে এলো, কান্নায় ভেঙে পড়ল। ব্রাহ্মণীকেও একইভাবে ছুরি দিয়ে হত্যা করা হলো। এরপর দেবদত্তাকে টানতে টানতে মৃত বাবা মায়ের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। এদিকে জমিদার রুদ্রপ্রতাপ যখন জানতে পারল তার ছেলের কুকৃত্যের সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণীর মৃতদেহগুলি নিয়ে পুঁতে দেওয়া হলো পুকুর পাড়ে ওই সামনে। শুনতে একেবারে একটা সিনেমার মতো, জয় বলে উঠল। আচ্ছা, দেবদত্তার কি হলো? হ্যাঁ, সেই মেয়ে অনেক কষ্টে একদিন জমিদারের বাড়ি থেকে পালাতে পেরেছিল। সে পালিয়ে বাড়িতে এলো, কিন্তু সেখানে কেউ ছিল না। সে অনেক কান্নাকাটি করলো গোটা রাত। পরদিন সকালে গ্রামবাসীরা তার মৃতদেহ
ওই পুকুর পাড়ের পাকুর গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করল। জয় বলল, বাবা! তার শরীরে যেন একটা শীতল স্রোত খেলে গেল। সৌম্য বলল, এবার নাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। রাতে যদি কোনো অসুবিধা হয় আমাকে ডেকো, আমি পাশের ঘরেই আছি। জয় খেয়ে দিয়ে ঘুমোনোর প্রস্তুতি নেয়, যদিও এর আগে কখনোই সে ভূত প্রেত সম্পর্কে শোনেনি। সে শহরে থাকে, তাই সেই ভূত টুত এগুলো গল্প বলেই মানে। পুরো ঘটনাটি তার কাছে একটা গল্প ছাড়া আর কিছু নয়। রাত তখন 3টে। হঠাৎ একটা মিষ্টি গন্ধে ঘুম ভাঙল জয়ের। সে চোখ মেলেছে। সে যেই চোখ মেলেছে সে দেখল তার বিছানার পাশে একটা মেয়ে বসে আছে। সে আবার চোখ বন্ধ করে আবার খুলল। না, সত্যিই বসে আছে। ভয়ে ভয়ে কাপা গলায় জয় বলে উঠল, কে কে তুমি? মেয়েটি নিরুত্তর। জয় উঠে বসল। বলো, কে তুমি? কিভাবে আসলে এখানে? এবার মেয়েটি শান্ত নরম গলায় বলল, আমি রোজই আসি এই বাড়িতে, এখানে আমার ভালো লাগে। জয় দেখল আবছা আলোতে মেয়েটিকে এত সুন্দর লাগছে, জয় যেন কোনো পরীর সঙ্গে কথা বলছে। মেয়েটি বলল, আপনি কে? আমি জয়, এটা আমার দাদু বাড়ি। জয় মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে কথা বলতে লাগলো। মেয়েটি বলল, জানেন, আমি বড় একা, এভাবেই ঘুরে বেড়াই। হঠাৎ জয় দেখল মেয়েটির গলায় একটা মোটা দাগ। জয় বলল, আপনার গলায় ওই যে একটা দাগ, ওটা কিসের দাগ? মেয়েটি বলল, এটা আমি গলায় দড়ি দিয়ে মরেছিলাম, সেই দড়ির দাগ। জানেন জয়বাবু, আমারও না খুব ইচ্ছে ছিল আমি বাঁচবো, অনেক পড়াশুনো করব, বিয়ে করব, সংসার করব, কিন্তু সেটা আর হলো না। ওই শয়তান দেবপ্রতাপ আমার শরীরটা হিংস্র পশুর মতো ছিঁড়ে খেলো, আমার বাবা মাকে হত্যা করলো। দুঃখে লাঞ্ছনাতে আমি আর বেঁচে থাকতে ইচ্ছে করলো না। মৃত্যুর একমাত্র পথ এটা ভেবে আমি গলায় দড়ি দিলাম। জয়ের শরীরে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কাঁপা গলায় জয় বলল, কি চাও তুমি? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, চেয়েছিলাম তো সুন্দর করে বাঁচতে, তা আর হলো কই। আপনি যদি একবার আমার মুক্তির ব্যবস্থা করেন। জয় বলল, শোনো দেবদত্তা, আপনি আমার নাম জানেন? জানি। তুমি এতটাই সুন্দরী, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আমি জানি আমার এই ভালোবাসার কোনো মূল্য নেই, কিন্তু আমি যদি তোমাকে মুক্তি দিতে পারি তবে আমার ভালোবাসা সার্থক। বলো, কি করে তোমাকে মুক্তি দিতে পারি? দেবদত্তা বলল, আমি পুকুর পাড়ের পাশে একটা পাকুর গাছে গলায় দড়ি দিয়েছিলাম। ওই গাছটা, যে গাছটায় আমি দড়ি দিয়ে ঝুলেছিলাম, যদি কেউ ওই ডালটা কেটে আগুন দিয়ে দেয় তাহলে আমার মুক্তি হবে বলে মনে হয়। জয় বলল, ঠিক আছে। পরদিন সকাল 11টা। জয়ের ঘুম ভাঙল। ধীরে ধীরে উঠে বসল বিছানায়। চারদিকে কেউ নেই। তার গত রাতের কথা মনে পড়ল। সে দৌড়ে ঠাকুমার ঘরে গেল, কিন্তু ঠাকুমা ঘরে নেই। সে দৌড়ে বাইরের দিকে এলো। দরজা খুলেই দেখল ঠাকুমা আর সৌম্য। ঠাকুমা অবাক হয়ে বলল, জয় দাদু ভাই, তুমি কখন এলে? যদি জানতাম তুমি আসবে, কাল বিকেলে যাত্রা দেখতে পাশের গ্রামেই যেতাম না।
জয় এখন সবটা বুঝতে পারল। সে কয়েকবার ঢোক গিলে বলল, তাহলে কাল যা হয়েছিল শোনো। আমি কাল বিকেলেই এসেছিলাম এই বাড়িতে। এবার জয় তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। এরপর একটা কুড়ুল হাতে বেরিয়ে পড়ল পুকুর ঘাটের দিকে। সৌম্য তার পিছন পিছন এলো। এরপর সে পাকুর গাছটির কাছে এসে নিচে নেমে যাওয়া ডালটিকে দেখল। সেই ডালটি কেটে ফেলল, তারপর সেটিতে আগুন ধরিয়ে দিল। সঙ্গে সঙ্গে সমস্ত গাছটির শিকড় আলগা হয়ে মাটিতে আছড়ে পড়ল। জয় ও সৌম্য সকলেই বুঝল দেবদত্তার আত্মা শান্তি পেয়েছে। এরপর যখন জয় শহরে গেল, তারপর গোটা জীবন সে দেবদত্তাকে ভুলতে পারল না। সারা জীবন সে ওই এক দেবদত্তাকেই ভালোবেসে গিয়েছিল, মৃত্যু পর্যন্ত। আজকের গল্পটি এখানেই শেষ করলাম। পরের অংশটি দেখার জন্য আমাদের চ্যানেল রোমাঞ্চ আর রহস্যতে চোখ রাখুন।